Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্টে বেসিক্যালি আমরা একটু চলো ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে সকাল 7:30 অর্থাৎ 7:30 AM আমরা কিন্তু ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি। এছাড়া 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টাতে কিন্তু আমরা ভোকাবুলারি ক্লাস করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনওয়ার্ড এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। তো যদি তোমার ভোকাবুলারিতে উইকনেস থাকে অবশ্যই 6 PM এর ক্লাসগুলো ওয়াচ করো। আই হোপ কি তোমার ভোকাবুলারি পাওয়ার অনেকটা স্ট্রং হয়ে যাবে। নেক্সট ম্যাথ এবং রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে সকাল 7টা এবং 8:30-তে, এবং সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেল, অর্থাৎ ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স কিন্তু মর্নিং এ তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে নোটিফিকেশন ইস্যু না হয়। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটা হলো আমাদের সিলেবাস, যেখান থেকে আমরা জেন্ডার এবং নাম্বার কমপ্লিট করেছি, পার্টস অফ স্পিচ থেকে আমরা নাউন প্রোনাউন কমপ্লিট করেছি। এখন কিন্তু আমরা ভার্বের ডিটেলস ক্লাস করছি, তাই না? তো গতকালকে আমি তোমাদের ভার্বের পার্ট 1 করিয়েছিলাম। আজকে যেটা করব সেটা হলো ভার্বের সেকেন্ড পার্ট। তো সবাইকে গুড মর্নিং এন্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো চলো দেখা যাক। তো আগের দিন আমরা শিখেছিলাম যে ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। মনে আছে তো সবার? ভার্বকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে। একটা হলো প্রিন্সিপাল ভার্ব, বা যেটাকে আমরা মেইন ভার্ব বলছিলাম, বা যেটাকে আমরা অ্যাকশন ভার্ব বলছিলাম। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে আমরা নানান ভাবে বলতে পারি। তো এখানে আমি তোমাদেরকে লিখলাম মেইন ভার্ব। ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, একটা হলো মেইন আর একটা হলো অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। এবার আমি তোমাদেরকে বলেছিলাম মেইন ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? একটা ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। আর কি বলেছিলাম? ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ। আর একটা বলেছিলাম যে অক্সিলারি ভার্বকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো আমাদের মোডাল ভার্ব, তাই তো? তো এক্ষেত্রে আমরা আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো ছিল তাদের ব্যবহার আমরা শিখছিলাম। তো আগের দিনের ক্লাসটা যারা দেখোনি আমি রিকোয়েস্ট করব অবশ্যই আগের দিনের ক্লাসটা ওয়াচ করো, দেন আজকের ক্লাসটা ওয়াচ করো, আদারওয়াইজ তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো প্রাইমারি অক্সিলারি ভার্বের ব্যবহার আমরা শিখছিলাম। তো সেখানে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো টু বি এর ব্যবহার, অর্থাৎ টু বি বলতে আমরা কোন ভার্বগুলোকে বোঝাই? যেগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এগুলোকেই তো আমরা বি ভার্ব বলে থাকি, তাই না? শ্যাল, উইল, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা এই বি ভার্বগুলোর ব্যবহার করে থাকি। এম, ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা শ্যাল অথবা উইলের ব্যবহার করে থাকি। তো এগুলো আগের দিন আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো টু ডু এর ব্যবহার। টু ডু বলতে ডু ভার্ব যেগুলো, সেটা কি কি হতে পারে? দেখো, ডু হতে পারে, ডাজ হতে পারে, ডান হতে পারে, ডাজ নট হতে পারে, ডিড হতে পারে, আর একটা ডিড নট হতে পারে। বোঝাতে পারলাম? তাহলে এগুলো হলো আমাদের কি ডু ভার্ব। তাহলে এই ডু ভার্ব গুলো আমরা কখন কখন ব্যবহার করি? দেখো, ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো প্রশ্ন করতে, অর্থাৎ আমরা যখন কোনো প্রশ্ন করি কাউকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডু ভার্বের ব্যবহার করে থাকি। তো ডু এরও ব্যবহার করি, ডাজেরও ব্যবহার করি, তাই না? তো সেক্ষেত্রে দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো ডু ইউ লাইক দিস, অর্থাৎ তুমি কি ইহা পছন্দ করো, বা তুমি কি এটা পছন্দ করো, তাই না? তো এক্ষেত্রে আমরা যে ভার্বটাকে ব্যবহার করেছি সেটা হলো ডু। অ্যাকচুয়ালি এখানে আমাদের মেইন ভার্বটা হলো দেখো লাইক, তাই না? মেইন ভার্বটা কি? লাইক। তাহলে আমাদের এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কোনটা? সেটা হলো ডু। আর ডুটা তাহলে আমাদের কোন ধরনের অক্সিলারি ভার্ব? এটা হলো আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো ডু, ডাজ, ডান, ডাজ নট, ডিড, ডিড নট, এগুলো সবই কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে এটা কোন ধরনের অক্সিলারি ভার্ব, তো তোমাকে অ্যান্সার দিতে হবে প্রাইমারি অক্সিলারি ভার্ব। বোঝাতে পারলাম? নেক্সট দেখো কি বলেছে, না সূচক বাক্যে। না মিন্স হলো নেগেটিভ, অর্থাৎ নেগেটিভেও কিন্তু আমরা ডু নট, ডাজ নট এসবের ব্যবহার করে থাকি। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, যেটা হলো ডু নটটাকে লেখা হয়নি। তো ডু আমরা কখন ব্যবহার করি, ডাজ আমরা কখন ব্যবহার করি, সেটা একটু পরে আমরা জেনে নিচ্ছি। তো দেখো ফার্স্ট এখানে কি বলেছে, না সূচক বাক্যে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু ডু এর সঙ্গে অথবা ডাজের সঙ্গে নট ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম? তো এখানে কি বলেছে এক্সাম্পল, আই ডু নট লাইক দিস, আমি ইহা পছন্দ
করি না, অর্থাৎ না করি না, সেই জন্যই আমরা ডু নট ব্যবহার করলাম। এবার আমি জাস্ট তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো কখন আমরা ডু এর ব্যবহার করি, কখন আমরা ডাজ এর ব্যবহার করি। দেখো এই যে ডু আর ডাজ এর ব্যবহার, এটা কিন্তু খুবই ভাইটাল। এখান থেকেও কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। তো ধরো আমি তোমাদেরকে বললাম ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার, লাস্টে একটা কি করলাম, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তো এখানে যখন আমরা প্রশ্ন করেছিলাম তখন কিন্তু আমরা ডু এর ব্যবহার করেছিলাম, ডু ইউ লাইক দিস। তো এখানে আমরা ডু এর ব্যবহার করেছি, এখানে আমরা কিসের ব্যবহার করেছি, ডাজ এর ব্যবহার। তাহলে কখন কোনটা ব্যবহার করব, দেখো আমাদের সাবজেক্ট যেটা থাকবে, আই রিপিট এগেইন, আমাদের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, কি বললাম, যখন আমাদের সাবজেক্ট কোনো সেন্টেন্সে যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, আই রিপিট এগেইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন আমরা কি করি, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যুক্ত করে থাকি, তাই না? তো সেরকমই কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন কিন্তু তোমাকে ডাজ এর ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু কোশ্চেন করার জন্য আমরা ডু এর ব্যবহার করি। তো এখানে আমাদের সাবজেক্ট কি ছিল, ইউ, ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে সেক্ষেত্রে আমরা ডু এর ব্যবহার করব। বোঝাতে পারলাম ডু আর ডাজ এর ব্যবহার আমরা কখন ব্যবহার করে থাকি। তো এখান থেকে কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন আসে, আই রিপিট এগেইন, যে কর্তা যদি অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা কোশ্চেন করার ক্ষেত্রে ডাজ ভার্বটাকে ব্যবহার করি, আর যদি থার্ড পারসন না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডু এর ব্যবহার করি। ওকে, ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। নেক্সট কি বলেছে দেখো, কোনো কার্য সম্পাদন করতে ভার্ব রূপে, অর্থাৎ কোনো কাজ মেইন ভার্ব হিসেবেও কিন্তু আমরা ডু এর ব্যবহার করি, নট অনলি হেল্পিং ভার্ব হিসেবে অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া হিসেবে কিন্তু আমরা ডু এর ব্যবহার করি না, আমরা কিন্তু মেইন ভার্ব হিসেবেও ডু এর ব্যবহার করতে পারি। ওকে, দেখো কি বলেছে, আই হ্যাভ ডান ইট, অর্থাৎ আমি এটা করিয়াছি। তো এখানে আইটা হলো আমাদের সাবজেক্ট, হ্যাভ যেটা সেটা হলো আমাদের হেল্পিং ভার্ব যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি, ডান যেটা সেটা হলো আমাদের মেইন ভার্ব, ডান যেটা সেটা আমাদের কি মেইন ভার্ব, তাই না? তো এক্ষেত্রে আমাদের ডানটা যেটা সেটা হলো আমাদের মেইন ভার্ব। বোঝাতে পারলাম? তাহলে ডু কে আমরা হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করি অথবা মেইন ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। চলো আমরা নেক্সট দেখে নেবো টু হ্যাভ। তো হ্যাভ বলতে কি বুঝি, হ্যাভ বলতে আছে, তাই না? হ্যাভ মিন্স হলো আছে, হ্যাজ কথার অর্থ আছে। তো চলো এবার হ্যাভ আমরা কখন বসাতে পারি, তো অক্সিলারি ভার্ব বোঝাতে কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহার করতে পারি, হ্যাভ অথবা হ্যাজ, দুটোর অর্থই কিন্তু আছে, শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ অথবা হ্যাভ এর ব্যবহার করে থাকি। তো ফার্স্ট এক্সাম্পল যেটা, শি হ্যাজ টেকেন হার লাঞ্চ, তো এখানে হ্যাজ যেটা সেটার মানে হলো এখানে কিন্তু আছে নয়, ভালো করে বুঝবে, হ্যাজ অথবা হ্যাভ আমরা আছে অর্থে ব্যবহার করি, এছাড়া আমরা হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করি। যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি তখন সেটা আমাদের আছে মিনিং দেয়, বাট যখন আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি তখন কিন্তু সেটা আমাদেরকে আলাদা মিনিং দেয়। শি হ্যাজ টেকেন হার লাঞ্চ, অর্থাৎ সে তার লাঞ্চ যেটা সেটা করিয়াছে, তাই না? করিয়াছে। তো এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন আমি তোমাদেরকে টেন্স করবো তখন আরো ভালোভাবে ক্লিয়ার হবে, এখন জাস্ট এটুকুই বুঝে রাখো, এখানে মেইন ভার্ব হলো আমাদের টেকেন আর আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হলো হ্যাজ। ওকে, নেক্সট দেখো, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, তো হ্যাভ যেটা এটা কিন্তু আমাদের এখানে অক্সিলারি ভার্বও বলতে পারো বা হেল্পিং ভার্বও বলতে পারো। বোঝাতে পারলাম? এবার যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে হ্যাজ অথবা হ্যাভ এর মিনিং আছে হয়, সেটা কখন, ভালো করে বোঝো। আমি যদি তোমাদেরকে বলি যে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, তাহলে এখানে হ্যাভ কথার অর্থ কি, আছে। এখানে কিন্তু হ্যাভটা আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। বোঝাতে পারলাম? আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, তো এখানে কিন্তু হ্যাভটা মেইন ভার্ব। যদি এরকম হতো হি হ্যাজ এ কার, অর্থাৎ তার একটা গাড়ি আছে, অর্থাৎ এখানে কিন্তু অধিকার বোঝাতে কিন্তু আমরা হ্যাজ আর হ্যাভ এর ব্যবহার করে থাকি। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেব। এবার আসছি হ্যাভ এর আরো কিছু মিনিং আছে। তো শুধুমাত্র হ্যাভ কথার অর্থ আছে নয় বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, হ্যাভ এর কিন্তু আরো কিছু মিনিং আছে, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখিনি। তো হ্যাভ এর অর্থ ইট হতে পারে,
টেক হতে পারে, গেট মিন্স কোনো কিছু পাওয়া হতে পারে, গিভ দেওয়া হতে পারে, রিসিভ করা হতে পারে, এক্সপেরিয়েন্স করা হতে পারে। তো হ্যাভের কিন্তু এতগুলো মিনিং হতে পারে। চলো এক্সাম্পল দিয়ে দেখে নেবো কি বলেছে। দেখো, আই হ্যাভ লাঞ্চ অ্যাট 12। তো একটু আগে ম্যাম আপনি বললেন যে যখনই হ্যাভ একা বসে দ্যাট মিনস সেটা মেইন ভার্ব যার অর্থ আছে, বাট এখানে কিন্তু আছে নয়, এখানে হ্যাভ কথার অর্থ হলো ইট। আই ইট লাঞ্চ অ্যাট 12, অর্থাৎ 12টার সময় আমি লাঞ্চ করি। তো এখানে হ্যাভ কথার অর্থ ইট। আই হ্যাড এ লেটার ফ্রম মাই ব্রাদার লাস্ট উইক। তো এখানে হ্যাড মিনস আছে বা ছিল নয়, এখানে হ্যাড কথার অর্থ হলো রিসিভ, অর্থাৎ আমি রিসিভড করেছিলাম একটা লেটার আমার ব্রাদারের থেকে লাস্ট উইকে। তাহলে এখানে হ্যাড কথার অর্থ কি? রিসিভ। তো রিসিভ করা বোঝাতে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাডের ব্যবহারও করতে পারি। তো এটা সিম্পলি আমরা এরকমও লিখতে পারতাম যে আই রিসিভড এ লেটার ফ্রম মাই ব্রাদার লাস্ট উইক, বাট তুমি যদি সেন্টেন্সটাকে হ্যাড দিয়ে ব্যবহার করো তাহলে একটু দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। মানে কি এটাই, অর্থাৎ যখন আমাদের রাইটিং লিখি, যখন আমরা কোনো রাইটিং লিখি, তো সেক্ষেত্রে কেউ যদি রিসিভ লেখে এটা তো সিম্পলি, বাট সেখানে যদি সে হ্যাডের ব্যবহার করে দ্যাট মিনস এক্সামিনার এটাই বুঝবে যে তুমি অনেকটা ডেপথ অর্থাৎ ডিপ মিনিং দিয়েই সেটা লিখেছো, অর্থাৎ সেখানে তুমি রিসিভ না লিখে হ্যাডের ব্যবহার করেছো, তাই না? তো রাইটিং এর ক্ষেত্রে আমরা এরকম ব্যবহার করে থাকি। নেক্সট কি বলেছে দেখো, উই আর হ্যাভিং এ পার্টি, অর্থাৎ এখানে হ্যাভিং কথার অর্থ কি? এখানে হ্যাভিং কথার অর্থ বলতে পারো গিভ, অর্থাৎ দেওয়া। উই আর গিভিং এ পার্টি, অর্থাৎ আমরা একটা পার্টি দিচ্ছি। ওকে, তো হ্যাভ কথার কিন্তু এতগুলো মিনিং হতে পারে। তো এখানে জাস্ট আমি আরো একটা এক্সাম্পল দেবো। আই হ্যাভ ডিনার, এরকমও লিখতে পারো আই হ্যাভ ডিনার অ্যাট 10 PM, অর্থাৎ আমি রাত 10টাতে রাতের খাবার খেয়েছি, তাই তো? তো এখানে হ্যাভ কথার অর্থ কিন্তু ইট, যেরকমটা আমরা এখানে বললাম যে আই হ্যাভ লাঞ্চ অ্যাট 12। ওকে, চলো নেক্সট। পজিশন বা অধিকার বোঝাতে, একটু আগে এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে পজিশন বা অধিকার বোঝাতে আমরা হ্যাভ এর ব্যবহারও করতে পারি, সেক্ষেত্রে আমরা হ্যাজ এর ব্যবহারও করতে পারি। চলো একটু এক্সাম্পল দেখে নিই কি বলেছে। দেখো, আই হ্যাভ অ্যান আমব্রেলা, অর্থাৎ আমার একটা ছাতা আছে। তো এখানে হ্যাভ কথার অর্থ কি? আছে। হি হ্যাজ এ পেন, তার একটা পেন আছে। তো অধিকার বোঝাচ্ছে, অর্থাৎ আছে অর্থে আমরা হ্যাজ হ্যাভ এর ব্যবহার করি। আর হ্যাজ হ্যাভ এর পর যখন একটা ভার্বের থার্ড ফর্ম থাকে তখন কিন্তু ওই হ্যাজ হ্যাভটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। উই শ্যাল হ্যাভ সাম মানি, আমাদের অল্প কিছু টাকা আছে। সাম মানি মিনস হলো কিছু টাকা। উই শ্যাল হ্যাভ সাম মানি, অর্থাৎ আমাদের কিছু টাকা আছে। তো সেক্ষেত্রে আমরা অধিকার বোঝাতে হ্যাভ এর ব্যবহার করলাম। নেক্সট কি বলেছে দেখো, অব্লিগেশন বা দায়বদ্ধতা বোঝাতে, অব্লিগেশন বা দায়বদ্ধতা বোঝাতে আমরা কিন্তু হ্যাজ অথবা হ্যাভ এর ব্যবহার করি বা হ্যাড এর ব্যবহারও করে থাকি। তো আরেকটা জিনিস এখানে আমি তোমাদেরকে বলবো, হ্যাজ অথবা হ্যাভ এই দুটো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা জেনে রাখো যে এটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, আর হ্যাড আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি। ওকে, যখন আমরা টেন্সের ক্লাস করব তখন আমরা আরো ডিটেলসে জানবো। আই হোপ কি এখন যদি তোমাদের কোনো কনফিউশন বা ডাউট থেকে থাকে, যখন আমরা টেন্সের ক্লাস করব তখন কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, কি বলছে, দায়বদ্ধতা বোঝাতে আমরা হ্যাজ অথবা হ্যাভ এর ব্যবহার বা হেড এর ব্যবহার করি। চলো একটু বুঝে নিই। হি হ্যাজ টু বি ব্যাক অ্যাট হোম বাই ইভিনিং। হ্যাজ টু, দেখো হ্যাজ এর পর এখানে কি রয়েছে, সরি টু রয়েছে। হ্যাজ টু কথার অর্থ হলো বাধ্য হওয়া। হ্যাজ টু কথার অর্থ কি? বাধ্য হওয়া। হি হ্যাজ টু বি ব্যাক অ্যাট হোম বাই ইভিনিং, অর্থাৎ সে বাধ্য হয় ইভিনিং এর আগে বাড়ি আসতে। নেক্সট কি বলেছে, রোহন হ্যাড টু ওয়ার্ক ভেরি হার্ড, অর্থাৎ রোহন বাধ্য হয়েছিল খুব কঠোর কাজ করতে। তো হ্যাড টু মিনস হলো বাধ্য হয়েছিল, অর্থাৎ অতীত বোঝাতে কিন্তু আমরা হ্যাড টু ব্যবহার করি, আর প্রেজেন্ট বোঝাতে কিন্তু আমরা হ্যাজ টু অথবা হ্যাভ টু ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তো সরি, যদি ক্লিয়ার না হয় তো অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা জিনিস করতে পারো, যেটা হলো ক্লাসটা আরো একবার রিপিট দেখতে পারো। চলো নেক্সট।
এরপর আসছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ভার্বকে কিন্তু আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা ফাইনাইট যেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলি, আর একটা হলো নন ফাইনাইট যেটাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। এবার চলো বুঝে নিই সমাপিকা ক্রিয়া কি, অর্থাৎ ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি। দেখো বলেছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া সাবজেক্ট বা কর্তার পার্সন এবং নাম্বারের দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ একটা সেন্টেন্স যখন আমরা গঠন করি প্রথমে সাবজেক্ট বসাই, তারপর ভার্ব বসাই, তারপর অবজেক্ট বসাই। তো এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যে পার্সনে থাকবে বা যে নাম্বারে থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই ফাইনাইট ভার্বকে বসাতে হয়। অর্থাৎ একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস ব্যবহার করি। যখনই আমরা এই সাবজেক্টের পার্সন আর নাম্বার অনুযায়ী ভার্বের চেঞ্জ করে থাকি তখন কিন্তু সেটা ফাইনাইট ভার্বের কাজ করে, অর্থাৎ সেই ভার্বটা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া হিসেবে কাজ করে। এবং কি করে, টেন্স অনুসারে তার রূপের পরিবর্তন হয়। চলো একটু এক্সাম্পল দিয়ে দেখে নিই। দেখো শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, তাই না? তো এখানে আমাদের সাবজেক্ট হলো শি, এটা থার্ড পার্সন, আবার এটা কি সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে পার্সন আর নাম্বার অনুযায়ী কিন্তু এখানে আমরা কি করলাম, এই যে ভার্বটা ছিল তার সঙ্গে ইএস যুক্ত করেছি। ক্লিয়ার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলেই কিন্তু ওখানে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করেছি, অর্থাৎ আমাদের যে ফাইনাইট ভার্ব সেটার কিন্তু চেঞ্জ হয়েছে। কার জন্য? এই সাবজেক্টের পার্সন আর নাম্বারের জন্য। তো এরকম হলে সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। দেখো নেক্সট কি বলেছে, শি ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ এখানে আমাদের টেন্সের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ওয়েন্টটাও আমাদের ফাইনাইট ভার্ব। নেক্সট বলেছে দ্য ম্যাঙ্গোজ টেস্ট সুইট, তো টেস্ট যেটা সেটা হলো আমাদের ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। কারণ কি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল, তো সেক্ষেত্রে টেস্ট হবে। ওকে, একটা জিনিস কিন্তু এখানে ভুল রয়েছে, জানি না তোমরা বুঝতে পারলে কিনা। ম্যাঙ্গোস যেহেতু প্লুরাল, তো যখনই আমাদের সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল হয় তখন কিন্তু আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি না, তো টাইপিং মিস্টেক, অর্থাৎ এরকম হয়ে যাবে দ্য ম্যাঙ্গোস টেস্ট সুইট। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেবো। তাহলে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কি? সেই সমস্ত ভার্ব যেগুলো সাবজেক্টের পার্সোনাল নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় এবং টেন্স অনুসারে যাদের পরিবর্তন হয় তাদেরকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। চলো এবার নেক্সট দেখে নেবো। নন ফাইনাইট ভার্ব কি বলেছে, একটি নন ফাইনাইট ভার্ব কোনো ফাইনাইট ভার্বের মতো সাবজেক্টের পার্সন এবং নাম্বারের দ্বারা সীমাবদ্ধ হয় না, তাই একে ইনফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ বলে থাকে। ক্লিয়ার হলো? তো চলো এইবার আমরা দেখে নিই ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব কত প্রকারের। দেখো বলেছে দেয়ার আর 3 টাইপস অফ নন ফাইনাইট ভার্ব। কোনগুলো? একটা হলো জিরান্ড, তোমরা কি কেউ জানো জিরান্ড কোনগুলো? ভার্বের সঙ্গে আইএনজি, সেগুলোকেই কিন্তু আমরা জিরান্ড বলে থাকি, আর জিরান্ড কিন্তু নাউনের মতো কাজ করে থাকে। নেক্সট বলেছে ইনফিনিটিভস, অর্থাৎ ইনফিনিটিভ কাকে বলি? 2 প্লাস ভার্বের 1 নাম্বার রূপ, তাদেরকেই আমরা ইনফিনিটিভ বলে থাকি। আরেকটা হলো পার্টিসিপল। এই যে পার্টিসিপল, এই পার্টিসিপলকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপলস আর একটা হলো পাস্ট পার্টিসিপলস। তো সবগুলোরই ডিটেলস আমরা জানবো ধীরে ধীরে। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই। তো এবার কিছু রুল আছে। ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো ইনফিনিটিভ। তো ইনফিনিটিভে দেখো 1 নম্বর রুলে বলেছে আস্ক, অ্যাডভাইস, অ্যালাউ, কমান্ড, ফোর্স, ফরবিড, ইনভাইট, এনকারেজ, কম্পেল, বেগ, অর্ডার, ইমাজিন, ইনস্ট্রাক্ট, পারমিট, পারসুয়েট, টেল, রিকোয়ার, রিমাইন্ড, টিচ, এই সমস্ত ভার্বের পর সরাসরি ইনফিনিটিভ বসতে পারে না। অর্থাৎ এই সমস্ত ভার্বের পর কখনো আমরা 2 প্লাস ভার্বের 1 নম্বর রূপ এই ফর্মটাকে বসাতে পারি না। তো একটু চলো ভালো করে বুঝে নিই কি বলেছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, 2 প্লাস ভার্বের 1 নাম্বার রূপ, এই ফরমেশনে ইনফিনিটিভ বসে। এটা হলো ইনফিনিটিভের গঠন। এটা হলো কি ইনফিনিটিভের গঠন। এই সমস্ত ভার্বের পর সরাসরি বসাতে পারি না, অর্থাৎ অবজেক্টের পর তবেই গিয়ে কিন্তু আমরা 2 প্লাস ভার্বের 1 নম্বর রূপকে অর্থাৎ ইনফিনিটিভকে বসাতে পারি। ক্লিয়ার হলো সবার? এই যে ভার্বগুলো এই ভার্বগুলোর পরেই আমরা 2 প্লাস ভার্বের 1 নম্বর রূপ বসাতে পারি না। কার পর বসাতে পারি? অবজেক্টের পরে গিয়ে বসাতে পারি। চলো এক্সাম্পল, হি অ্যাডভাইসড মি টু ডু ইফ। দেখো এখানে অ্যাডভাইসড আমাদের ভার্ব ছিল, তো আমি এরকম লিখিনি হি অ্যাডভাইসড টু ডু
ইফ, মি এরকম কিছু লিখিনি, ভালো করে বোঝো। অ্যাডভাইস যেহেতু আমাদের ভার্বটা ছিল, তাই জন্য আমরা তারপর একটা অবজেক্ট লিখেছি, তারপর কিন্তু আমরা টু প্লাস ভার্বের 1 নাম্বার রূপ লিখেছি, অর্থাৎ ইনফিনিটিভ লিখেছি। নেক্সট, আই অর্ডার্ড হিম টু গো, তো অবজেক্টের পরেই কিন্তু আমরা ইনফিনিটিভের ব্যবহার করেছি। আই কম্পেলড হিম টু ডু দ্য ওয়ার্ক, তো এখানেও সেম, অবজেক্টের পরে গিয়ে আমরা কিন্তু ইনফিনিটিভের ব্যবহার করেছি। তো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো নেক্সট কি বলেছে দেখো, নো লার্ন ভার্বের পর সরাসরি ইনফিনিটিভ বসতে পারে না। WH ওয়ার্ডের পর কিন্তু আমরা ইনফিনিটিভ বসাতে পারি। ওকে, WH ওয়ার্ডের পর আমরা কিন্তু ইনফিনিটিভ বসাতে পারি, শুধু এখানে এটাই বলা হয়েছে নো আর লার্ন এই ভার্ব দুটোর পর কখনো সরাসরি ইনফিনিটিভ বসতে পারে না। ওকে, হি নোজ হাউ টু সুইম, অর্থাৎ এখানে আরো একটা জিনিস ভালো করে বোঝো, এখানে নোজ যেটা সেটা আমাদের ভার্ব ছিল, তো এরপর আমি এরকম লিখিনি যে হি নোজ টু সুইম হাউ, হি নোজ টু সুইম হাউ, ক্লিয়ার হলো? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই নোজ অথবা এই লার্ন ভার্বটা যদি থাকে তাহলে তারপর আমরা একটা WH ওয়ার্ডকে বসাই, তারপর আমরা ইনফিনিটিভের ব্যবহার করি। হি নোজ হাউ টু সুইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, অর্থাৎ এই এখান থেকে আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর কারেকশন বোথ সবকিছুই আসতে পারে। তাহলে নোজের পর কখনোই আমরা ইনফিনিটিভ বা লার্নের পর ব্যবহার করতে পারি না। কিভাবে ব্যবহার করতে পারি, ওই ভার্বটার পর অলওয়েজ একটা WH ওয়ার্ড ব্যবহার করতে হয়, তারপর আমরা ইনফিনিটিভের ব্যবহার করতে পারি। আই নো হোয়াট টু ডু। ওকে, তো তোমরা নিশ্চয়ই জানো WH ওয়ার্ড কোনগুলো, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো সবই আমাদের WH ওয়ার্ড। চলো নেক্সট 3 কি বলেছে দেখো, লেট, বিড, মেক, হেল্প, ফিল, হিয়ার, ওয়াচ, সি এই সমস্ত ভার্বের পর অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ বসে, কিন্তু প্যাসিভ ভয়েসে নর্মাল ইনফিনিটিভ বসে। তো ম্যাম এতক্ষণ জানছিলাম যে ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ, সেটা হলো আমাদের নর্মাল ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভটা আবার কি, বেয়ার ইনফিনিটিভ হলো যেখানে আমরা টুটাকে অমিট করে রাখি, অর্থাৎ টুটাকে আমরা লিখি না, সেটাই হলো আমাদের বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ লেট, বিল্ড, মেক, হেল্প, ফিল, হিয়ার, ওয়াচ, সি এই ভার্বগুলোর পর কখনো কিন্তু আমরা টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ বসাই না, তো সেখানে আমরা ডিরেক্টলি ভার্বের 1 নম্বর রূপকে বসিয়ে দিতে পারি, অর্থাৎ টুটাকে উজ্জ রাখলেই সেটা আমাদের বেয়ার ইনফিনিটিভ হয়ে যায়। চলো এক্সাম্পল, আই হার্ড হিম স্পিক অন সেভারাল সাবজেক্টস, তো এখানে দেখো আই হার্ড হিম টু স্পিক আমরা কিন্তু ব্যবহার করিনি, তাই না? আই হার্ড হিম অর্থাৎ অবজেক্ট ছিল, অবজেক্টের পর একটু আগেই দেখেছো যে আমরা ইনফিনিটিভের ব্যবহার করতে পারি, তো এখানে টু প্লাস ভার্বের 1 নম্বর রূপটাই ব্যবহার করা উচিত ছিল, বাট এখানে আমরা টু এর ব্যবহার কেন করতে পারিনি, যেহেতু হিয়ার, এই যে হিয়ার ছিল, হিয়ার মিনস হিয়ার থেকে এসেছে হার্ড, অতীতে হার্ড হয়ে যায়, তো যখনই এই ভার্বগুলো থাকবে সেক্ষেত্রে কিন্তু তুমি এই টুটার ব্যবহার করতে পারবে না, সেখানে তোমাকে বেয়ার ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। আর বেয়ার ইনফিনিটিভ যখন আমরা ব্যবহার করি সেখানে কিন্তু আমরা টুটাকে লিখি না, অর্থাৎ টুটাকে কিন্তু আমরা অমিট করে রাখি, তুলে রাখি, উজ্জ করে রাখি। বোঝাতে পারলাম? শি লেট মি গো, তো এখানেও কিন্তু আমরা টু গো এর ব্যবহার করিনি, আই বেড হিম টু গো লিখিনি, আই বেড হিম গো। বোঝাতে পারলাম? আই হোপ কি ক্লিয়ার। চলো নেক্সট 4 কি বলেছে, দ্য ফ্রেজেস, অর্থাৎ কিছু কিছু ফ্রেজ আছে। ফ্রেজ কি, দেখো যখন অনেকগুলো ওয়ার্ড মিলে একটা মিনিং আমাদেরকে প্রোভাইড করে তখন সেগুলোকে আমরা ফ্রেজ বলে থাকি। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, হ্যাড সুনার দেন এই সমস্ত ফ্রেজের পর বেয়ার ইনফিনিটিভ বসে, অর্থাৎ সেখানেও কিন্তু আমরা টু এর ব্যবহার করতে পারি না, ডিরেক্টলি আমরা কি করি, ভার্বের 1 নম্বর রূপটাকে বসিয়ে দিই। চলো এক্সাম্পল দেখে নিই। আই হ্যাড বেটার, এখানে কিন্তু আমরা টু লিভ লিখিনি, আই হ্যাড বেটার লিভ ইউর হাউস অ্যাট ওয়ান্স। বোঝাতে পারলাম? যেহেতু হ্যাড বেটার ছিল সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করিনি। নেক্সট, হি হ্যাড বেটার রিড দেম রাইট, তো এখানে হ্যাড বেটার ছিল, এখানেও আমরা টু রিড লিখিনি। নেক্সট, দে হ্যাড, সরি দে, হ্যাঁ এখানে কিন্তু হ্যাড হবে, they had sooner stay than leave, they had sooner stay than leave, তো এখানেও কিন্তু দেখো had sooner যেহেতু ছিল এখানেও কিন্তু আমরা টু এর ব্যবহার করতে পারি না, কারণ কি,
কারণ আমি তোমাদেরকে বললাম এই সমস্ত ফ্রেজের পর আমরা বেয়ার ইনফিনিটিভের ব্যবহার করি, অর্থাৎ সেখানে আমরা শুধুমাত্র ভার্বের 1 নম্বর রূপটা ব্যবহার করি, আমরা টু এর ব্যবহার করি না। ক্লিয়ার? তো আই হোপ কি ক্লিয়ার। ফার্স্ট টাইম অনেক গুলিয়ে যেতে পারে, অনেক ডাউট থাকতে পারে, তো সেগুলো অবশ্যই যেগুলো ডাউট কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। আর যদি মনে হয় তাতেও ক্লিয়ার হচ্ছে না, তো ক্লাসটা অবশ্যই রিপিট দেখো, খাতায় নোট ডাউন করে নাও, দেন বারবার করে পড়তে থাকো। আই হোপ কি ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের জন্য ইজি স্টাডি লিখে সার্চ করো। আর অবশ্যই নিজেকে আপডেট রাখার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক, পিডিএফ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়। আর ফেসবুকের জন্য ইজি স্টাডি সহজ পাঠ। ওকে, আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস এর জন্য। ওকে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই জানাতে ভুলো না ক্লাসটা কেমন লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং ওয়ান্স এগেইন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।